প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গতকালকের আগের দিন ছিল সোমবার। তো সোমবার দিন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ হয়েছিল, সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ। দুদিনের কথা, প্রায় দুদিন হয়ে গেল। তো সেই সর্বদলীয় প্রতিবাদ সমাবেশটি আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চ। আর কারণ ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদির উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, তাকে হত্যা চেষ্টা, এর প্রতিবাদী সর্বদলীয় সেই প্রতিবাদ সমাবেশটি আয়োজিত হয়েছিল। আর তাতে সভাপতিত্ব করছিলেন আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান। তো সব ঠিকঠাকই চলছিল। সেখানে অন্যতম প্রধান, অনেকের মধ্যে যে দলগুলো বা যেসব দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সেটি হলো জামায়াতে ইসলামী, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। আমি কয়েকটি নাম নিচ্ছি, আরও অনেকটি দল ছিল, অনেক কয়টি। তো বিএনপিরও যোগদান করবার কথা ছিল, বিএনপিকে আনুষ্ঠানিকভাবে জানানোও হয়েছিল এবং তারা ইনভিটেশন অ্যাকসেপ্টও করেছিল বিএনপির পক্ষ থেকে, প্রত্যাখ্যান করেনি। কিন্তু দেখা গেল তারা বিএনপির কেউ সেখানে হাজির হননি, অর্থাৎ দলীয়ভাবে বিএনপি সেখানে পার্টিসিপেট করেনি। তো এই নিয়ে নানা রকম কথা হচ্ছে সোমবার থেকেই, থামছেই না আলোচনা যে বিএনপির এরকম একটি প্রোগ্রামে না যাওয়ার কি কারণ থাকতে পারে। কারণ হাদির বিষয়ে বিএনপি শোক জানিয়েছে, সব দলই জানিয়েছে, পুরো বাংলাদেশ ব্যথিত, আমরা সবাই ব্যথিত, আমরা কষ্ট পাচ্ছি, আমরা তার জন্য দোয়া করছি। তিনি সংকটপূর্ণ অবস্থায় আছেন, এমনকি সিঙ্গাপুরেও তার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তো এই যখন অবস্থা, তখন হঠাৎ করে এরকম একটি সর্বদলীয় সমাবেশে বিএনপির হাজির না থাকা নানা প্রশ্নের জন্ম দিয়েছে সব মহল থেকেই। তো যদিও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জানিয়েছিলেন সেই সভা চলাকালীন সময়ে বিএনপির পক্ষ থেকে ফোন করে সংহতি প্রকাশ করা হয়েছিল, কিন্তু তারা কেউ ফিজিক্যালি হাজির হননি, বিএনপির নেতৃস্থানীয় কেউ। তো পরবর্তীতে যখন আলোচনা সমালোচনা হলো, তখন বিএনপির পক্ষ থেকে কিছু ব্যাখ্যা পাওয়া গেছে। আর সেই ব্যাখ্যাটি ছিল এই যে, প্রথমত তারা বিতর্ক এড়াতে চেয়েছে। কারণ বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে তারা ধারণা করছিলেন যে সেখানে বিতর্কিত অনেক কিছু হতে পারে, বিতর্কিত মন্তব্য হতে পারে, বক্তব্য হতে পারে। বিএনপি সেটির অংশ হতে চায়নি, বিতর্ক এড়াতে চেয়েছে। আর তারপর যে কারণটির কথা তারা বলেছেন নেতৃবৃন্দ, সেটি হলো হাদি গুলিবিদ্ধ হয়ে যখন হসপিটালাইজড হলেন, হসপিটালে ভর্তি হলেন, তখন হাদিকে দেখতে বিএনপি নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব গিয়েছিলেন। তো মির্জা আব্বাসকে সেখানে অপদস্থ হতে হয়েছিল এক ধরনের, সেখানে তার বিরুদ্ধে নানা রকম কটূক্তি করা হয়েছিল, ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া হয়েছিল। তো এটি তার জন্য বিব্রত করছিল। তো বিএনপির পক্ষ থেকে তার পরপরই কিন্তু মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর প্রতিবাদ জানিয়েছিলেন। তো এইটি আসলে ঠিকও হয়নি, আমিও ব্যক্তিগতভাবে আমি পছন্দ করিনি বিষয়টি। তো সেখানে মির্জা আব্বাস যেহেতু তাকে দেখতে গিয়েছিলেন, বাকিদের অসহিষ্ণু হয়ে এরকম ব্যঙ্গাত্মক আচরণ করা কিংবা কটূক্তি করা মোটেই ঠিক হয়নি বলে মনে করছি। কারণ অন্ধকারে ঢিল ছুড়লে কিছু লাভ হয় না, এই কথা বলবার কোনো কারণ নেই যে হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী, স্বতন্ত্র। আর মির্জা আব্বাসও একই আসন থেকে প্রার্থিতা ঘোষণা করেছেন। তো এই জন্যে মির্জা আব্বাস লোক লাগিয়ে বা গুন্ডা লাগিয়ে হাদিকে গুলি করাবেন, হাদিকে মারাবেন, এরকম কোনো বিষয় ছিল না। তাই এটি অন্ধকারে ঢিল ছোড়া ছিল, এরকম করাটি মোটেই ঠিক হয়নি। এখানে মির্জা আব্বাসকে জড়িয়ে বক্তব্য দেয়া, কেউ আসলে দায়িত্বশীল আচরণ করেনি এই হাদির গুলিবিদ্ধ হওয়া প্রসঙ্গে। বিএনপির পক্ষ থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করেছেন আরেক কাজ। তিনি পুলিশ কমিশনারকে উদ্ধৃত করে বলেছেন যে, পুলিশ কমিশনার বলেছেন এই জামায়াত শিবিরের লোকেরা এর সঙ্গে জড়িত। পরে যখন পুলিশের পক্ষ থেকে, ডিএমপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, রিজভী সাহেব ক্ষমা প্রার্থনা করেছেন, অ্যাপোলোজাইজ করেছেন। তার মানে দায়িত্বশীল আচরণ তিনিও করেননি, কেউ করছেন আসলে, এটি দুঃখজনক। তাই মির্জা আব্বাসের নাম যখন জড়িয়ে গেল, তখনই কিন্তু
বিএনপির নেতৃবৃন্দ বা হাইকমান্ড তারা রুষ্ট এবং তারা ক্ষুব্ধ কেন মির্জা আব্বাসের সঙ্গে আচরণ করা হলো, এবং আমি মনে করি জাস্টিফাইবলি তারা ক্ষুব্ধ এই ইস্যুতে। এটি করা যারাই করেছেন অতি উৎসাহী, মোটেই ঠিক হয়নি। তো যাই হোক, তো এই গেল এই বিষয়, যে এই কারণগুলি তারা মোটামুটি ব্যাখ্যা করেছেন, এবং যেটি আগে বললাম তারা ধারণা করছিলেন যে অনেক রকম আক্রমণাত্মক বক্তব্য, বিস্ফোরক বক্তব্য সেখানে হতে পারে নানা মহল থেকে, বিএনপি সেটির অংশ হতে চায়নি, সেই জন্য তারা সেখানে হাজির থাকেননি। তো এই বক্তব্য বিএনপির পক্ষ থেকে পাওয়া গিয়েছে। তো ঠিক আছে, তারা তাদেরকে ডিফেন্ড করছে এইভাবে, আর করতেই পারে। তো এটি একদম ঠিক আছে, তাদের ব্যাখ্যা আমি মনে করি তারা তাদের মতো করে তারা ব্যাখ্যা দিয়েছে। আচ্ছা, তো এই গেল একটি বিষয়। তাহলে যারাই বলছেন যে বিএনপি ভারতের ভয়ে সেখানে উপস্থিত থাকেনি, এমন একটি আলাপ আছে যে সেখানে থাকলে যেহেতু হাদি ভারত বিরোধী কথাবার্তা বলে কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি করেছিলেন। ভারতেও হাদির বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে, হাদি কী ধরনের বক্তব্য রাখতেন। তো হাদির বক্তব্য বরাবরই ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমি বলবো ভারত বিরোধী না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন হাদি। তো সেই সব কারণে অনেকে ভাবছেন যে কৌশলগত কারণে বিএনপি হাদিকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, সেখানে থাকলে নানা রকম বক্তব্য হবে, আর ভারত সেটি মার্ক করবে, ট্রেস করবে যে কে কে ছিল সেখানে, বিএনপিও ছিল, তার মানে বিএনপি সেটি রেপ্রেজেন্ট করছে, হাদির বক্তব্যকে এন্ডোর্স করছে। মানে হাদিকে কেন্দ্র করে যেসব বিস্ফোরক বক্তব্য বা জ্বালাময়ী বক্তব্য সেখানে হতে পারে, বা যেই লেভেলে ভারত বিরোধিতা পৌঁছতে পারে, বিএনপির হাজির থাকা মানে বিএনপির সেগুলোকে এন্ডোর্স করা। তো এরকম একটি আশঙ্কা থেকে ভারতের ভয়ে বিএনপি সেখানে অংশগ্রহণ করেনি, এরকম একটি আলাপ আছে। তাহলে বিএনপি যে ব্যাখ্যা দিয়েছে, তাহলে কিন্তু ওই আলাপটি আর এখানে টিকছে না, যে ভারতের ভয়ে বা ভারত ভীতির কারণে তারা সেখানে থাকেনি। বিএনপির ব্যাখ্যাটি আমি মনে করি যৌক্তিক, ফেয়ার ইনাফ। তারা এরকম ধারণা করতেই পারেন, তাদের কোনো নেতৃবৃন্দ গেলেন, তাদেরকে কেন্দ্র করে আবার কেউ বিস্ফোরক মন্তব্য করলো, সো সেটি উত্তেজনা তৈরি করবে, নতুন করে উত্তেজনা তৈরি করবে, তাই তারা যায়নি। ঠিক আছে, ফেয়ার ইনাফ। আচ্ছা, তো এই গেল বিএনপির বিরুদ্ধে অভিযোগ এবং বিএনপির আত্মপক্ষ সমর্থন এবং আমাদের বিশ্লেষণ। আর সেখানে আরও কিছু ঘটনা ঘটেছে পরশু দিনের সেই শহীদ মিনার অনুষ্ঠানে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখপত্র, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তার জ্বালাময়ী বক্তৃতায়, তিনি সবসময় জ্বালাময়ী বক্তৃতা দেন, তো সোমবারও সেটির ব্যতিক্রম হয়নি। তিনি এক পর্যায়ে উত্তেজিত হয়ে মন্তব্য করেন যে ভারতের যে 7 সিস্টার্স আছে, তিনি অবশ্য পটভূমি ব্যাখ্যা করেছেন আগে, যে ভারত যেভাবে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগারদের যারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, দেশদ্রোহী তারা সবাই, তাদের বিরুদ্ধে এখানে মামলা হয়েছে, শাস্তি হয়েছে, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তার সাবেক স্বরাষ্ট্র গুন্ডা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তো বাকি অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে, সাজা হচ্ছে, হবে। তো ভারত এদেরকে আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেয়নি, আমরা জানি নানা রকম উস্কানি দিচ্ছে, এবং একেবারে অফিসিয়ালি দিচ্ছে, প্রকাশ্যে, পাবলিকলি, মোদি থেকে শুরু করে সবাই দিচ্ছে উস্কানি। তো সেই উস্কানিকে কেন্দ্র করে এবং সেই উস্কানিকে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ভারত যদি এইসব করতে থাকে, তাহলে আমরাও 7 সিস্টার্সকে বিরক্ত করব, এবং আমরা 7 সিস্টার্সে যেসব রিসার্জেন্সি আছে, সেখানে নানা রকম টেনশন আছে, আমরা জানি। তো যারা যারা এইসব রিসার্জেন্সি কিংবা নানা রকম অভ্যুত্থান চেষ্টা বা সেপারেটিস্ট আন্দোলন আছে, সেপারেটিস্টদের আমরা বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমরা 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করব, এরকম একটি হুমকি হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে দিয়েছে। তো সেই হুমকিকে কেন্দ্র করে ভারতে উত্তেজনা তৈরি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তো বেশ শক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। যদিও শক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করবার আগে তাদেরও দরকার ছিল ঘর সামলানো। হিমন্ত বিশ্ব শর্মা এত খবর রাখেন, হাসনাত আব্দুল্লাহ কিছু বললেই তার কানে চলে যায়। মোদি যা করছে, বিজেপি যা করছে, ভারত সরকার যা করছে গত 16 মাস থেকে,
এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বিরুদ্ধে। সব রকমের উস্কানি ভারত দিচ্ছে, সরকারি বেসরকারি সব মহল থেকে উস্কানি নেওয়া হচ্ছে। মিডিয়ার কথা তো বলেই লাভ নেই যা করছে। তো হিমন্ত বিশ্ব শর্মা সেদিকেও একটু খেয়াল রাখলে ভালো করতেন, কিন্তু খেয়াল রাখেননি, এরকমই বোধ হয়। তার কাছে হাসনাত আবদুল্লাহর বক্তব্য খুব কঠোর মনে হয়েছে, ভারতের বিরুদ্ধে হুমকি মনে হয়েছে, তাই তিনি শক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তাতে অবাক হইনি। তবে হ্যাঁ, কথা আছে এখানে, রাজনীতিতে অনেক কিছু বুঝলেও বলা যায় না, বলতে হয় না। তো সেদিক থেকে এনসিপিকে ভারত মোটেই সহ্য করতে চায় না, কারণও নেই করবার কোনো। কারণ এনসিপির যারা নেতৃস্থানীয় তারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপত্র, প্রধান মুখপত্র, তারাই সম্মুখ সারির যোদ্ধা। তারা অন্যান্য প্ল্যাটফর্মেও সম্মুখ সারির যোদ্ধারা কেউ কেউ আছেন, বাট বিশেষভাবে আমি নাম করব এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তারাই ছিলেন সম্মুখ সারিতে একেবারে, এবং জুলাইয়ের মুখ তারা। তো সেই তারা ভারতের পছন্দের, ভারতের পীড়িতির হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, খেদিয়ে দিয়েছে, পালিয়ে যেতে বাধ্য করেছে প্রভুর কাছে। তো ভারত এটি ভালো চোখে নেবে না, কারণ হাসিনা ভারতকে যা দিয়েছে অন্য কেউ তা দেয়নি, দিতেও পারবে না, দিতে চাইবেও না অন্যরা। তো সেই জন্য কোনো কারণ নেই এনসিপিকে সহ্য করবার। তাই এনসিপি এমনিতেই তাদের চক্ষু শুন, এনসিপির প্রতি তারা হস্টাইল। তাহলে নতুন নতুন কথা বলে নিজ দল এনসিপির বিরুদ্ধে ভারতকে আরও উস্কে দেয়া কি প্রয়োজন? অপ্রয়োজনে, যদি প্রয়োজন না থাকে দরকার তো নেই। আর হাসনাত আবদুল্লাহ এই কথা বলেছেন, তার মানে এই না যে হাসনাত আবদুল্লাহ বা অন্যেরা বা এনসিপির অন্যেরা ভারতের সেপারেটিস্টদের উস্কে দেবেন, বাংলাদেশে নিয়ে এসে তাদের আশ্রয় প্রশ্রয় দেবেন না। ইটস নট গোয়িং টু হ্যাপেন। বাস্তবতা এরকম না। তাহলে যদি নাই হয়, তাহলে এসব বাড়তি কথার প্রয়োজন কি? তো আমাদের কূটনীতিকরাও, সাবেক কূটনৈতিক বিশ্লেষক অনেকেই তার এই বক্তব্য পছন্দ করেননি। তারা বলেছেন এটি না বললেই ভালো করতেন হাসনাত আবদুল্লাহ, অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করার কোনো মানে হয় না। যদিও ইন্ডিয়া বিতর্কই তৈরি করছে শুধু, তা আমরা সেটি কাউন্টার করব। আমাদের নতুন করে বিতর্ক তৈরি করবার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল হাসনাত আবদুল্লাহর বক্তব্য, এবং এখন ভারতের প্রতিক্রিয়া এরকম যাচ্ছে। আর একই সভায় বক্তব্য রাখেন মাহফুজ আলম, যিনি সদ্যই অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন। যদিও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সেপ্টেম্বরের মাঝামাঝি 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেছিলেন, কোনো কারণে তারা ডিসেম্বর পর্যন্ত লিঙ্গার করলেন পদত্যাগের বিষয়টিকে, লিঙ্গার করালেন এবং অবশেষে পদত্যাগ করলেন। তো সত্য পদত্যাগী মাহফুজ আলম তিনিও বক্তব্য রাখলেন। তার বক্তব্যে এক পর্যায়ে তিনি বললেন যে আমরা লাশের বদলে লাশ নেব, অতি সুশীলতা দরকার নেই, আমরা অনেক সুশীলতা দেখিয়েছি, এখন আর দেখাবো না, লাশ পড়বে, লাশ নেব। তার এই বক্তব্য ঘিরেও কিন্তু নতুন আলোচনা তৈরি হয়েছে। তো তার মানে আমাদের রাজনীতি হয়ে যাচ্ছে প্রতিহিংসাকে কেন্দ্র করে, প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, যা হাসিনা করতেন। সো বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে তাহলে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা নতুন বন্দোবস্তের কথা বলছে, নতুন রাজনীতির কথা বলছে, নতুন করে দেশ সাজানোর কথা বলছে। তাহলে তারা কেন প্রতিহিংসার রাজনীতি করবে? তাদের কেন এটা বলতে হবে একটি লাশ পড়বে, একটি লাশ নেব? এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো আমি এখানেও বলবো এই আলোচনা, এই বক্তব্য ছিল অপ্রয়োজনীয়। মাহফুজ আলম অকারণে বিতর্ক তৈরি করেছেন, কোনো প্রয়োজন নেই এ কথা বলবার, অপ্রয়োজনীয় কথা এটি। দলকে বিতর্কিত করার কোনো মানে হয় না। দলকে বলতে মাহফুজ আলম এখন কোনো দলে নেই, তিনি নিজেকেও বিতর্কিত করছেন, কেন করতে হবে এটি অপ্রয়োজনীয়। আর হাসনাত আবদুল্লাহর বিষয়ে এনসিপি এই দায় নেয় কিনা এরকম আলোচনা উঠেছে, এনসিপির কাছে বক্তব্য চাওয়া হয়েছে, এনসিপি ব্যাখ্যা দিয়েছে দলীয়ভাবে, এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য নিজস্ব, এনসিপি সেটি এন্ডোর্স করে না। তাহলে এনসিপি দলীয়ভাবে যা পলিটিক্যালি কারেক্ট সেই কাজই তারা করেছে, তারা বক্তব্য দিয়েছে, হাসনাতের ব্যক্তিগত বক্তব্য বলেছে, অর্থাৎ এনসিপি দায় নেয়নি। তাহলে দল দায় নেয়নি, তাহলে ব্যক্তি হাসনাতকে কেন এমন বক্তব্য রাখতে হবে? আর দল যে দায় নেয়নি ঠিকই করেছে, ওটাই পলিটিক্যালি কারেক্ট। আর হাসনাত যা করেছেন উত্তেজনাবশত এই বক্তব্য রেখেছেন, পলিটিক্যালি ইনকারেক্ট। আর ওতে আমাদের কোনো লাভ হবে না, এনসিপিরও লাভ হবে না, কারো লাভ হবে না, বরং লোকসান হবে, ক্ষতির কারণ হবে। তাই বক্তব্য বিবৃতিতে সকলকেই সাবধানী হতে হবে। একবার কথা বলে ফেললে ওটা ফিরিয়ে নেওয়া যায় না।
তাই উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রেখে বক্তব্য বিবৃতি দেয়াই সবার জন্য সমীচীন মনে করি এটি। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।